অন ছিল, কিন্তু আমি বাইরে যখন ছিলাম কোনো গান শুনিনি। ফেরার পথে আমি পাড়ার ক্লাবে গেলাম, ওনাদের ব্যাপারে অনেক জিনিস জিজ্ঞেস করলাম, জানলাম। তার মধ্যে একটা জিনিস এই যে ওনাদের বাড়িতে গান বাজনার চল কোনোদিনই ছিল না। মানে আর কেউ কখনোই বাইরে থেকে গান শোনেনি। আর রবিবাবুর মায়ের গলা সবাই বাইরে থেকে পেয়েছে, কিন্তু কেউ কখনো দেখেনি, পাশের বাড়ির ছেলেটাও না। আমার শুনে খুবই অবাক লাগলো যে বাড়িতে একজন বয়স্ক মানুষ, তাকে তো অন্তত ডাক্তার, নার্সিং হোম এইসব করার দরকার হওয়ার কথা, কিন্তু সেসব কিচ্ছু হয় না। রবিবাবুর মা এককালে বেরোতেন, আর এখন কতদিন আগে শেষ বেরিয়েছেন সেটা কারোর মনেও নেই, কেউ কখনো দেখেও নি। আর সব থেকে যেটা ডিস্টার্বিং লাগলো, এই বাড়িতে নাকি ব্যাংকের ম্যানেজার আসে মাঝে মাঝে। যে লোকটার সঙ্গে কারোর প্রায় যোগাযোগই নেই, তার কাছে প্রায় একজন ব্যাংকের ম্যানেজার কেন আসেন? তাও সে পাড়ার পুরনো বাসিন্দা নয়। তাই এবার প্রয়োজন পড়ল রবিবাবুর অতীতটা ঘাটার। উনি আগে যে কোম্পানিতে কাজ করতেন সেখানে গিয়ে ওনার ফ্রিজার চুরির ঘটনাটা জানতে পারলাম, আর তার সঙ্গে আরও টাকা চুরি, ফ্রডের অভিযোগও ছিল ওনার উপর। 3 বছর আগে ফ্রিজার চুরি করার অভিযোগে ওনার চাকরিটা যায়। আর ব্যাংকে গিয়ে জানা গেল যে 3 বছর আগে অবধি রবিবাবুর মা নিজে ব্যাংকে গিয়ে টাকা তুলতেন, কিন্তু গত 3 বছর ধরে তার টিপ ছাপ দিয়ে টাকা তোলা হয়েছে। আবার খটকা, চাপে পড়ে ব্যাংক ম্যানেজার স্বীকার করলেন যে রবিবাবুর মা আসলে মৃত। লাইফ সার্টিফিকেটে গজেনবাবু রবিবাবু থেকে টাকার বদলে সই করেন। রবিবাবু নিজের মায়ের পেনশন নিজেই তোলেন, আর সেটা দিয়ে ওদের এখন চলে। বাস অমনি জিগস পাজলের সবকটা টুকরো মিলে যেতে লাগলো। বুঝলাম যে বাপন কোনোভাবে ওই ভয়ানক গোপন কথাটা জেনে গেছে। বাস অমনি ওর লোভ জেগে উঠলো, আরও রবিবাবুকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। তাই না রবিবাবু? আপনিই তো ওর সোনার ডিম পাড়া হাঁস। আর সুযোগ বুঝে সেই হাঁসই প্রাণ নিল বাপনের। বাপন আমার এতদিনকার সমস্ত প্ল্যান সব ভণ্ডুল করে দিল। খুব লোভ, ওর টাকার লোভ, শেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি। মেরে দেওয়াই উচিত ছিল, মেরেই দিয়েছি। এবারে কি আপনি আমাদের সমস্ত ঘটনাটা বলবেন? না, বলবো না, কিচ্ছু বলবো না। না বলে পার পাবেন বলে মনে হয়? মিস্টার ঘোষাল, আপনার বাড়ি থেকে দুটো মৃতদেহ উদ্ধার হয়েছে। 3 বছর আগে চুরি হওয়া একটা ফ্রিজার পাওয়া গেছে। একজন মৃত মানুষকে জ্যান্ত দেখিয়ে আপনি পেনশন তুলেছেন বছরের পর বছর। মৃত মানুষ মানে? উনি আমার মা, আমার নিজের মা। আমার মায়ের পেনশনের টাকা আমার নিজের হক। আমি আমার মায়ের পেনশনের টাকা আমি নিয়েছি, নিতেই পারি। মায়ের সব কিছুর হক আমার, 100 বার আমার। আপনি চুপ করুন প্লিজ, কোঅপারেট করুন আমাদের সাথে। না, করবো না, কোঅপারেট করবো না। আমাকে চেনেন? আমি হচ্ছি রবি ঘোষাল, বামুনের ছেলে। আমাকে আপনারা বেরিয়ে যান, আমি সাহায্য করবো না। বেশ, আপনি যখন কোঅপারেট করবেন না, মীরা দেবী আপনি বলুন কি করে এই ভয়ঙ্কর ঘটনাটা আপনারা ঘটালেন? এই মীরা, তুমি কোনো কথা বলবে না ওদের, বললে না তোমার আমি গলা টিপে। আপনি চুপ করুন। খুন করেছেন, আবার তরপাচ্ছেন। বলুন মিসেস ঘোষাল। সমস্যাটা শুরু হলো বছর 4 আগে থেকে। ওর মাথায় একটা কিছু ব্যবসার খেয়াল চাপলো। সেই ব্যবসার জন্য ব্যাংক থেকে অনেক টাকার একটা লোন নেওয়া হয়েছিল। তারপর ওর বিজনেস পার্টনার সব টাকা চোট করে পালিয়ে গেল। ঠিক সেই সময় আমার শাশুড়ি মা
খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। এদিকে ওই ব্যবসার জন্য টাকা জোগাড় করার জন্য ওর অফিসের টাকাগুলো সব এদিক ওদিক করে দিয়েছিল। মাইনে থেকে টাকা কাটতো, এদিকে ব্যাংক থেকে খুব চাপও আসছিল, কারণ ওই কিস্তির টাকাটা আমরা দিতে পারছিলাম না বলে। এত কিছুর মধ্যেও আমার শাশুড়ির পেনশনটাই আমাদের বাঁচিয়ে রেখেছিল। তারপর শাশুড়িও মারা গেলেন। ও কেমন জানে একটা পাগল পাগল হয়ে গেল। বললো যে মারা যাওয়ার খবরটা কাউকে না দিতে, তাহলে আমরা নাকি না খেয়ে মরে যাব। বলল মাকে ফ্রিজারটা খালি করে ওর মধ্যে রেখে দেব, আর মাসে মাসে মায়ের আঙুলের টিপছাপ নিয়ে পেনশনের টাকাটা তুলে দেব। আমি অনেক মানা করেছিলাম, আমি মানা করেছিলাম, কিন্তু আমার আমার কোনো কথা শোনেনি। ফ্রিজটা খালি করে মার দেহটা ওখানে রেখে দিয়েছিল। তারপর তারপর সব সব গন্ডগোলগুলো শুরু হলো। আর তখনই ওনার মাথায় এলো যে অফিসে নতুন সাপ্লাই আসা ফ্রিজারের থেকে একটা ফ্রিজার সরিয়ে নেওয়া দরকার। কিন্তু ফ্রিজার সরিয়ে বাড়িতে আনাটা তো নর্মাল নয়, কারণ অফিস থেকে ইনকোয়ারি হয়েছিল। না, রাতের অন্ধকারে ও একবার মায়ের দেহটা নিয়ে চলে গেছিল। ও বুঝলাম, ফ্রিজার চুরি করে প্রথমেই এখানে রাখেননি। না, অফিসে এনকোয়ারি শুরু হওয়ার পর মায়ের দেহটা ফ্রিজার সমেত ওপরে একটা ঘরে রাখা হয়েছিল। মিস্টার ঘোষাল, এই এত বড় প্ল্যানটা আপনি আপনার মা মারা যাওয়ার পরে করেছিলেন, এটা তো মানা যায় না। কারণ মায়ের গলাটাও আপনি রেকর্ড করে রেখেছিলেন। প্ল্যানটা আগেই করা ছিল, তাই না? তাই মায়ের যে গলাটা রেকর্ড করে রেখেছিলেন সেটা মাঝে মাঝেই চালাতেন বাইরের লোকজনদের বিশ্বাস করানোর জন্য। আর তারপর করবী ঘোষাল মারা যাওয়ার পর ব্যাংকের ম্যানেজারকে হাত করলেন, আর উনিও দিব্যি বছরের পর বছর লাইফ সার্টিফিকেটে সই করে গেলেন। চমৎকার চললো 3টে বছর, কিন্তু গন্ডগোলটা হয়ে গেল যে বাপন হঠাৎ করে জেনে ফেললো আপনাদের এই সিক্রেট। আমি ছেলেটাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করুন, আমার তো কোনো ছেলে পুলে নেই। কি সুন্দর একটা ভোলা ভালা ছেলে। আসলে সেদিন ভুলটা আমারই ছিল, আমি দরজাটা খুলে রেখেছিলাম। সেদিন গজেন বাবু এসেছিলেন। এরপর যে কি হবে কে জানে। ওপর থেকে এই ব্যাপারটা নিয়ে খুব কড়াকড়ি করছে, এই পেনশন অ্যাকাউন্ট নিয়ে। এরপর ব্যাংকের অন্য লোকও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে যে পেনশন আর বেঁচে আছে কিনা। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু আর সই সাবুত করতে পারবো না। ব্যাস, এখন এসব কথা বললে চলবে? তুমি বলেছিলে সবকিছু সামলে দেবে, আর সেই জন্য তোমার পকেটে প্রতি মাসে মোটা টাকা যায়। এখন সই করবো না বললে চলবে কি করে? আরে বাবা, কি আশ্চর্য, তাই বলে আমার চাকরিটা এইভাবে চলে যাবে? হ্যাঁ, তোমাদের আমি ওসব পারবো না। বলিস সবকিছু একটা কে? না না, কে? কে? আপন তুই এখানে কি করে ঢুকলি? মানে যেভাবে ঢোকে দরজা তো খোলাই ছিল। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? দরজা খুলে রেখে চলে এসেছো? আমি খেয়াল করিনি। তুই চল বাপন এখান থেকে, চল। না মানে চল বলছি। ওই যে উনি চল। জয়কার
বিকাল